হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি সেই সমস্ত প্রশ্নগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। শুরু করছি প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। রাভি বা ইরাবতী ও চেনাব বা চন্দ্রভাগা, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে রাভির অপর নাম কি? ইরাবতী নামে জানি। আর চেনাব মানে কি? সেটা হচ্ছে চন্দ্রভাগা। হলো এই দুটি নদীর মধ্যবর্তী দোয়াবের নাম কি? তাহলে রাভি এবং চেনাব এই দুটি নদীর মধ্যবর্তী দোয়াবের নাম কি? অপশন বলছে বিস্ট বা জলুন্দর দোয়াব, নাকি বাড়ি দোয়াব, নাকি রেচনা দোয়াব, নাকি চাচ দোয়াব। কেউ কি পারবে? রেচনা দোয়াব। আচ্ছা, রেচনা দোয়াব। আমাদের সর্বপ্রথম জানতে হবে দোয়াব কি জিনিস, দোয়াবের সাথে প্রয়াগের পার্থক্য কি। আমি আগের একটি প্র্যাকটিস সেটে ক্লাসে বলেছিলাম প্রয়াগ কি, যখন দুটি নদী পরস্পরের সাথে যে জায়গাটায় মিলিত হবে সেই জায়গাটাকে বলা হবে প্রয়াগ, তাই তো? আচ্ছা, দোয়াব কি না, এই দুটো নদী মিলিত হবে না, মিলিত হওয়ার যে প্রাক অবস্থায় বা তার আগেতে ওই দুটো নদীর মধ্যবর্তী যে সমভূমি বা প্লেনটা থাকছে তাকে বলা হচ্ছে দোয়াব। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে দোয়াব কি জিনিস না, দুটি নদীর মধ্যবর্তী অবস্থাকে বলা হবে দোয়াব। আর প্রয়াগ কি জিনিস না, দুটি নদীর সঙ্গম স্থল বা মিলন স্থল হলো প্রয়াগ। এখান থেকে কিন্তু আসতেই পারে যে কোনো সময়, ঠিক আছে? আমাদের প্র্যাকটিস সেটের মধ্য দিয়ে কিন্তু আমরা কনসেপ্টগুলোও কিন্তু একবার ঝালিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে সিন্ধু নদীর বাম তীরে 5টি প্রধান উপনদী রয়েছে, তাই তো? কি কি না, সবার ওপরে রয়েছে ঝিলাম বা বিতস্তা নদী, তার নিচে রয়েছে চন্দ্রভাগা বা চেনাব নদী, তার নিচে রয়েছে ইরাবতী নদী, তার নিচে রয়েছে বিপাশা বা বিয়াস নদী, সবার নিচে কি রয়েছে সুতলেজ নদী, তাই তো? তাহলে এই সুতলেজ বা শতদ্রু, যেটাই সুতলেজ সেটাই শতদ্রু নদী, ঠিক আছে? আচ্ছা, এই দুটো নদীর মধ্যবর্তী যে সমভূমিগুলোকে সেটাকেও বলা হয় কি দোয়াব। আমরা এই মাত্র জানলাম দুটো নদী যখনই থাকবে তার মাঝখানে সমভূমিকে বলবো দোয়াব, তাই তো? তাহলে ওই যে সবার ওপরে রয়েছে কি বিতস্তা বা ঝিলাম নদী, আর তার সাথে কি এসে মিলিত হয়েছে না চেনাব বা চন্দ্রভাগা নদীটা মিলিত হয়েছে। আমরা ক্লাসে আগে জেনেছি যে পাকিস্তানের ঝাং শহরে মিলিত হয়েছে। তাহলে ঝাং শহরে মিলিত হবার আগে ওই ঝিলাম বা বিতস্তা নদী ওপরে, আর নিচে কি আছে চন্দ্রভাগা বা চেনাব নদী, তাদের দুজনের মধ্যবর্তী যে সমভূমি অঞ্চলটা তাকে বলা হবে চাচ দোয়াব। তাহলে চাচ দোয়াব কার মধ্যে রয়েছে? ঝিলাম বা বিতস্তা নদীর সাথে কি না চন্দ্রভাগা বা চেনাব নদীর মধ্যবর্তীতে রয়েছে চাচ দোয়াব। আচ্ছা, তাহলে আমাদের চন্দ্রভাগা হলো, চন্দ্রভাগার নিচে কি রয়েছে? ইরাবতী নদী। তাহলে চন্দ্রভাগা নদী বা চেনাব নদী আর ইরাবতী বা রাবি নদীর মাঝখানে রয়েছে রেচনা দোয়াব, যেটা এখানে প্রশ্ন দিয়েছে। তাহলে কি আনসার হয়ে যাবে? রেচনা দোয়াব কি না তোমার হচ্ছে ইরাবতী, নিচে ইরাবতী আর উপরে আছে কি চন্দ্রভাগা বা চেনাব নদী, ঠিক আছে? আচ্ছা, এরপর কি না নিচে আছে কি, সবার নিচে আছে শতদ্রু নদী, তার উপরে রয়েছে কি বিপাশা বা বিয়াস। আমরা আগের ক্লাসে জেনেছি যে বিপাশা বা বিয়াস নদীটা সতলেজ বা শতদ্রুর সাথে মিলিত হয়েছে পাঞ্জাবের হরিকাতে। তাহলে ওই মিলিত হওয়ার আগে যে শতদ্রু আর বিপাশার মধ্যবর্তী যে সমভূমি অঞ্চল তাকে বলবো বিস্ট বা জলুন্দর দোয়াব। তাহলে বিস্ট বা জলুন্দর দোয়াব কার মধ্যে রয়েছে না শতদ্রু নদী আর কি আর চেনাব কোথায়? বিপাশা বা বিয়াস নদীর মাঝখানে রয়েছে বিস্ট বা জলুন্দর দোয়াব। আর একটা দোয়াব রয়েছে বাড়ি দোয়াব। বাড়ি দোয়াব কোথায় রয়েছে? শতদ্রু নদী, তার উপরটা দিয়ে রয়েছে ইরাবতী নদী। তাহলে শতদ্রু নদী আর ইরাবতী নদীর মধ্যবর্তীতে রয়েছে বাড়ি দোয়াব। হলো, একবার আমি সবগুলো আবার বলেছি, তোরা শুনে নে। ঝিলাম নদী আর চেনাব নদীর মাঝখানে রয়েছে চাচ দোয়াব। আচ্ছা, চেনাব নদী আর ইরাবতী নদীর মাঝখানে রয়েছে রচনা দোয়াব বা রেচনা দোয়াব। আচ্ছা, বিয়াস নদী আর সুতলেজ নদীর মাঝখানে রয়েছে তোমার বিস্ট বা জলুন্দর দোয়াব। আর কি না শতদ্রু নদী আর ইরাবতী নদীর মাঝখানে রয়েছে কি বাড়ি দোয়াব। তাহলে দোয়াব সম্পর্কে বিষয় ক্লিয়ার হয়েছে। আর একটা দোয়াব রয়েছে, তাহলে এখানে প্রশ্ন রাখতে পারে যে শুধু কি ওই সিন্ধুর 5টা উপনদীর ক্ষেত্রে দোয়াবটা অ্যাপ্লিকেশন হয় না, দু নদী থাকলেই হয়ে যাবে। যেমন কি না গঙ্গার সাথে দেখবি গঙ্গা যেমন গেছে তার প্যারালালি কিন্তু যা যমুনা নদীটাও কিন্তু এসে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমায় এলাহাবাদে কি মিলিত হয়েছে। তাহলে এই যে গঙ্গা নদী আর যমুনা নদী এই দুটোর মাঝখানে দোয়াবটার নাম বলা হয় গঙ্গা যমুনা দোয়াবই বলা হয়। তাহলে গঙ্গা যমুনা দোয়াব কোন দুটি নদীর মাঝখানে রয়েছে? গঙ্গা নদী এবং যমুনা নদী। আচ্ছা, হোমওয়ার্ক থাকছে, আমরা যখন বিজয়নগর সাম্রাজ্য পড়েছিলাম রায়চুর দোয়াব, ওই রায়চুর দোয়াবটা তাহলে কোন দুটি নদীর মাঝখানে রয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে।
নেক্সট প্রশ্ন, দিল্লির মতি মসজিদ কোন মুঘল সম্রাট নির্মাণ করেন? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, দিল্লির যে মতি মসজিদ সেটি কোন বংশ দ্বারা বা কোন সাম্রাজ্য যারা প্রতিষ্ঠা হয়েছিল? ফার্স্ট প্রশ্ন, মুঘল সাম্রাজ্য দ্বারা হয়েছিল। আচ্ছা, মতি মসজিদ কিন্তু 3 জায়গাতে রয়েছে এবং 3 জায়গার মতি মসজিদই কিন্তু কি মুঘল সাম্রাজ্যের দ্বারা স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, অপশন বলছে কি দিল্লির মতি মসজিদ, মাথায় রাখতে হবে দিল্লির মতি মসজিদ। কি বলছে না জাহাঙ্গীর নাকি শাহজাহান নাকি আকবর নাকি ঔরঙ্গজেব? পারবি? দিল্লির যখন মতি মসজিদ বলবে সেটা হয়ে যাবে ঔরঙ্গজেব, যিনি 1707 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। তাহলে ঔরঙ্গজেব দিল্লিতে মতি মসজিদ নির্মাণ করেছিল। আচ্ছা, লাহোরের যে মতি মসজিদ সেটা জাহাঙ্গীর নির্মাণ করেছিল। ঠিক আছে, তাহলে জাহাঙ্গীর মতি মসজিদ কোথায় নির্মাণ করেছিল? লাহোরে। আর একটা রয়েছে আগ্রার মতি মসজিদ, যেটা শাহজাহান নির্মাণ করেছিল, তাই তো? আচ্ছা, আমরা কি জানি যে শাহজাহান আগ্রাতে তাজমহল করেছিল এবং আগ্রাতে মতি মসজিদ নির্মাণ করেছিল। তাহলে যদি বলে আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। যদি বলে লাহোরের মতি মসজিদ কে নির্মাণ করেন? জাহাঙ্গীর। যদি বলা হয় দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেন? ঔরঙ্গজেব। আচ্ছা, এছাড়া আরো কিছু শাহজাহানের বলতে পারবি যে কি কি স্থাপন করেছিল? দিল্লির লালকেল্লা, ময়ূর সিংহাসন, তারপর হচ্ছে কি দিল্লির জামা মসজিদ, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এই সমস্ত স্থাপত্য ও ভাস্কর্যগুলো শাহজাহান নির্মাণ করেছিলেন বলে শাহজাহানকে কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স। প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। দেখ, হ্যাঁ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন? আমরা কিন্তু ইতিমধ্যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে ডিটেলসে আমরা আলোচনা করেছি। তোমাদের যদি কারো প্রয়োজন থেকে থাকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা যদি থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আর যদি দেখে নাও একবার, আমার মনে হয় না যে প্রস্তাবনা থেকে আর কোনো সমস্যা থাকার কথা। তাহলে আমরা সেখানে আলোচনা করেছিলাম যে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনাকে কিন্তু বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নামে ব্যাখ্যা করেছে, তাই তো? সেখান থেকে বলছে আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের পরিচয়পত্র। ভারতীয় প্রস্তাবনাকে কে বলেছেন বা ভারতীয় প্রস্তাবনাকে কে বলেছেন সংবিধানের পরিচয়পত্র? পারবি? অপশনটা বলি, কে মুন্সি, ঠাকুরদাস ভার্গব নাকি আর্নেস্ট বার্কার নাকি N.A. পালকিওয়ালা? N.A. পালকিওয়ালা। মাথায় রাখবি, পালকিওয়ালাকে আইডেন্টি কার্ড নিয়ে ঘুরে বেড়াতো। আচ্ছা, পালকিওয়ালা মানে কি দেশ বিদেশে পালকি নিয়ে যাচ্ছে, তাহলে তাকে তো একটা আইডেন্টি কার্ড বা সিটিজেনশিপ আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে। তাহলে মাথায় রাখবি পালকিওয়ালার কিন্তু পকেটে সবসময় কি আইডেন্টি কার্ড নিয়ে যেত। ঠিক আছে। আচ্ছা, প্রস্তাবনা কি? প্রস্তাবনা হচ্ছে ভারতীয় সংবিধানের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট বা একটা ভূমিকা বিষয় বা মুখবন্ধর কাজ করে থাকে। আচ্ছা, তাহলে পালকিওয়ালাটা কি বললাম যে আইডেন্টি কার্ড নিয়ে ঘুরতো। আচ্ছা, আর্নেস্ট বার্কার কি না চাবি নিয়ে ঘুরতো। তাহলে কি টু দা ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের চাবি বলেছে প্রস্তাবনাকে। কে চাবি বলেছে? না আর্নেস্ট বার্কার। ঠিক আছে। আচ্ছা, কে মুন্সি কি বলেছিল? পলিটিক্যাল হরোস্কোপ। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে পলিটিক্যাল হরোস্কোপে আখ্যায়িত করেছেন? আনসার কি হবে? কে এম মুন্সি। মুন্সি হচ্ছে পলিটিক্যাল হরোস্কোপ বলেছিল। আচ্ছা, আর ঠাকুরদাস ভার্গব কি বলেছিল? আত্মা, তাই তো? আত্মা, ভূত প্রেত দিয়ে আমি বলেছিলাম যখন মনে রেখেছে। আচ্ছা, ভূত প্রেত মানে কি না আত্মা রিলেটেড। আচ্ছা, ঠাকুর মানে কি ওই ভূত প্রেত যেটা বললো সুরেশ, ভূত প্রেত রিলেটেড। তাহলে এভাবে মাথায় রাখবো, আত্মা মানে কি ঠাকুর দেবতার ব্যাপার রয়েছে। তাহলে আত্মা ঠাকুরদাস ভার্গব কি বলেছিল? সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলেছে? প্রস্তাবনাকে। আর হার্ট অ্যান্ড সোল বলেছে কিন্তু 32 নম্বর আর্টিকেলকে। আর সোল অফ দ্য কনস্টিটিউশন কোথায় কে বলেছেন? ঠাকুরদাস ভার্গব বলেছেন। আর হার্ট অ্যান্ড সোল যদি বলে তখন কিন্তু হবে বি.আর. আম্বেদকর। তাহলে এখান থেকে ক্লিয়ারিটি রাখতে হবে, যদি সোল অফ দ্য কনস্টিটিউশন বলে সেটা হচ্ছে প্রস্তাবনাকে বলেছেন। কে বলেছেন? ঠাকুরদাস ভার্গব বলেছেন। আর হার্ট অ্যান্ড সোল যদি বলা হয় তাকে, তাহলে কি সেটা হচ্ছে 32 নম্বর আর্টিকেলকে বলেছে, যেটা সংবিধানের প্রতিবিধানের অধিকারকে বলেছেন। আর কে বলেছিল? ডক্টর বি.আর. আম্বেদকর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ইঁদুরের যে বিষ বা ইঁদুর মারতে আমরা যে বিষটা ব্যবহার করি
তার রাসায়নিক নাম কি? অর্থাৎ ইঁদুর মারা বিষের রাসায়নিক নাম কি? অপশন বলছে জিঙ্ক অক্সাইড, নাকি জিঙ্ক ফসফাইড, নাকি লেড নাইট্রেট, নাকি পটাশিয়াম সায়ানাইড। কেউ কি পারবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, জিঙ্ক ফসফাইড। তাহলে তোরা যদি ইঁদুর মারা বিষের যে প্যাকেটগুলো দেখিস সেখানে লেখা থাকে দেখবি জিঙ্ক ফসফাইড। জিঙ্ক ফসফাইডটা কিন্তু ইঁদুর মারতে কিন্তু ব্যবহার করা হয়। এই জিঙ্ক ফসফাইডটা কি না, কোথার মধ্যে আছে দেখ, জিঙ্ক। জিঙ্ক মানে কি দস্তা বা জিঙ্ক, আর ফসফাইড মানে কি ফসফেট থাকবে। তাহলে এই জিঙ্ক ফসফাইডটা হচ্ছে জিঙ্ক এবং ফসফেট ঘটিত কি একটা অজৈব যৌগ। তাহলে জিঙ্ক ফসফাইডটা কি না, জিঙ্ক এবং ফসফরাস ঘটিত একটি অজৈব যৌগ, যেটি ইঁদুর মারতে ব্যবহার করা হয়। আচ্ছা এবার কিভাবে ইঁদুর মারতে ব্যবহার করা হয় না, এটা যখন ইঁদুরে খেয়ে নেবে, অর্থাৎ জিঙ্ক ফসফাইডটা যখন ইঁদুরে খাবে, তখন ইঁদুরের যে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য, আমরা দেখেছি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে বিভিন্ন অ্যাসিড খরিত হয়, ওদের শরীরেও তো বিভিন্ন অ্যাসিড খরিত হয়। ওই অ্যাসিডগুলোর সাথে জিঙ্ক ফসফাইডটা বিক্রিয়া করে ফসজিন নামক একটা গ্যাস তৈরি করে, যেটা খুব বিষাক্ত। হলো, তাহলে জিঙ্ক ফসফাইডটা যখন ইঁদুরের শরীরে যাচ্ছে তখন ফসজিন নামক একটা বিষাক্ত গ্যাস তৈরি করে, যার জন্য ইঁদুর মারা যায়। ঠিক আছে। আচ্ছা ওয়েস্ট বেঙ্গল টেট সম্ভবত 2022 বা 2023-এ এই প্রশ্নটা এসেছিল যে পচা মাছের গন্ধ কোন গ্যাসের? অপশন কিন্তু হাইড্রোজেন সালফাইডও ছিল আর ফসজিনও ছিল। মাথায় রাখবি হাইড্রোজেন সালফাইড বা H2S এটা কি পচা ডিমের গন্ধ, যেটাকে হাইড্রোজেন সালফাইড বলা হচ্ছে। তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ কেমন? পচা ডিমের মতো। আর ফসজিন কি মাথায় রাখবি পচা মাছের মতো। তাহলে পচা মাছের গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? ফসজিন। ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম কি? অপশন বলছে রেটিনল, নাকি অ্যাসকর্বিক অ্যাসিড, নাকি ক্যালসিফেরল, নাকি ফাইলোকুইনন। এটা সকলেই পারবে, বস অ্যাসকর্বিক অ্যাসিড, তাই তো? আচ্ছা ভিটামিন সি কোথা থেকে বেশি করে পাওয়া যায় বলতো? টক জাতীয় ফলে পাওয়া যায়, তো তেঁতুল, আমলকি, লেবু এগুলো। আচ্ছা ভিটামিন সি এর অভাবে মানবদের কিসের রোগ হয় বলতো? স্কারবি হয়। স্কারবিটা কোথাকার রোগ? মারির রোগ, তাই তো? আচ্ছা এই ভিটামিন সিটা মাথায় রাখবি যে কোনো বস্তুকে, হ্যাঁ, বা কোনো খাদ্যকে যদি আমরা প্রচুর উত্তপ্ত করি না, ভিটামিন সিটা তার মধ্যে থেকে চলে যায়। এরকম প্রশ্ন আছে যে উত্তপ্ত করলে কোনো একটি খাবারের মধ্যে কোন ভিটামিনের অভাব থাকার সম্ভাবনা বেশি? মাথায় রাখবে ভিটামিন সি। তার মানে কি তাপ দিয়ে দিলে কি ভিটামিন সিটা কি নষ্ট হয়ে যায়, তাই তো? আচ্ছা ভিটামিন সি মাথায় রাখবি দুধে কিন্তু ভিটামিন সি পাওয়া যায় না। ভিটামিন কিন্তু দুধের সমস্ত কিছু পাওয়া যায়, সব ভিটামিন, কিন্তু মাথায় রাখবি দুধে শুধুমাত্র এক্সেপ্ট ভিটামিন সি পাওয়া যায় না। হলো। আচ্ছা এবার আছে রেটিনল। আরেকটা বলে দিই, ভিটামিন সিটা কি জলে দ্রবণীয় না তেলে দ্রবণীয়? জলে। বি আর সি কি জলে দ্রবণীয়, এ ডি ই কে স্নেহ পদার্থে দ্রবণীয় বা তেলে দ্রবণীয়। হলো। আচ্ছা রেটিনল, রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন এ। আচ্ছা ভিটামিন এ। আচ্ছা ভিটামিন এ এর অভাবে মানবদেহে কিসের রোগ হয়? রাতকানা বা চোখের সমস্যা হয়, তাই তো? আচ্ছা ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন কে নয়, ডি ডি ডি। আমি বলেছিলাম ক্যালসিফেরল মানে ক্যালসিয়াম রিলেটেড, তাই তো? আচ্ছা ক্যালসিয়ামটা কোথা থেকে পাই? আমরা সূর্যের আলো থেকে। তাহলে আমরা সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই সূর্যের আলো থেকে। তাহলে সূর্যের আলো থেকে ডি পাচ্ছি মানে ক্যালসিয়াম পাচ্ছি, ক্যালসিয়াম থেকে ক্যালসিফেরল। হলো। ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়। হ্যাঁ ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। আচ্ছা ফাইলোকুইনন ভিটামিন কে। আচ্ছা ই এর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল, টেকোফেরল। আর ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। ওর অভাবে কি হয় না, রক্ত যদি আবার মানে বেরোতে ধরে, কোনটা কাটা যায়, রক্ত ধরবে না ভিটামিন কে এর অভাবে, অর্থাৎ রক্ত তঞ্চনে কিন্তু সাহায্য করবে না। হলো। সাহায্য করে না, করবে না। অভাব থাকলে কখনো এটা হয় পাগল, তাই তো? তাহলে ভিটামিন ই কে, কে যদি তোর শরীরে কমে যায়, কোনো কারণে যদি তোর শরীর থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়, ওইটা জমাট বাঁধবে না বা ধরবে না রক্তটা। ঠিক আছে। তাহলে ভিটামিন কে কি না রক্ত তঞ্চনে আমাদের সাহায্য করে। হলো। আচ্ছা এই ভিটামিন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিল, মাথায় রাখবি 1912 সালে বিজ্ঞানী কাশ্মীর ফ্রাঙ্ক। কাশ্মীর ফ্রাঙ্ক সর্বপ্রথম 1912 সালে ভিটামিন শব্দটি ব্যবহার করেন। আচ্ছা তোমরা
আর একটা প্রশ্ন দিচ্ছি হোমওয়ার্কে, তোমরা জানাবে ভিটামিনটা দেহ গঠনকারী খাদ্যের উপাদানের মধ্যে পড়ে নাকি দেহ সংরক্ষণ করতে যে সমস্ত উপাদানগুলো তার মধ্যে পড়ে, এটা কমেন্টে জানাবে। অর্থাৎ কি ভিটামিন কি দেহ সংরক্ষক খাদ্য নাকি দেহ গঠনকারী খাদ্য? আচ্ছা, নেক্সট প্রশ্ন, রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন বলছে পুরুলিয়া নাকি জলপাইগুড়ি নাকি বাঁকুড়া নাকি দার্জিলিং? পারবি? হ্যাঁ, রামমাম হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত এবং পশ্চিমবঙ্গে। আচ্ছা, রামমাম জলবিদ্যুৎ মানে কি জল লাগবে, মানে কোনো একটা নদী লাগবে, তাহলে রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটা কোন নদীর তীরে আছে? ওই রামমাম নদীর তীরেই রয়েছে। আচ্ছা, রামমাম নদীটার উৎস কোথায়? না সিঙ্গালীলা শৈলশিরা থেকে উৎপত্তি লাভ করে দার্জিলিং শহরের মধ্য দিয়ে কোথায়? রিঙ্গিত নদীর সাথে মিলিত হয়েছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে তোর রামমাম জলবিদ্যুৎ তো বিভিন্ন পরীক্ষায় এসেছে, এখান থেকে বুঝতে পারে যে রামমাম যে নদীর উৎস কোথায়? সিঙ্গালীলা শৈলশিরা, আর কোথায় মিলনস্থল হচ্ছে না রিঙ্গিত নদী। হলো? আচ্ছা, এটা হচ্ছে রামমাম গেল। যদি বলা হয় ভারতে সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? মাথায় রাখবি দার্জিলিংই ছিল কি? সিদ্রাপং। তাহলে দার্জিলিং এর সিদ্রাপং হচ্ছে ভারতের সর্বপ্রথম, মানে মাথায় রাখ যে সারা এটা গর্বের ব্যাপার, সারা ভারতের মধ্যে জলবিদ্যুৎ কিন্তু সর্বপ্রথম পশ্চিমবঙ্গতেই হয়েছিল। কত? 1898 সালে। তাহলে 1898 সালে দার্জিলিং জেলা সিদ্রাপং এর যে জলবিদ্যুৎ কেন্দ্র সেটি সমগ্র ভারতের মধ্যে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। আর রামমামটা কিন্তু প্রথম নয়, রামমামটাও কিন্তু ওই দার্জিলিং জেলাতেই রয়েছে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের আর্থিক বছর শুরু হয় অর্থাৎ কি না ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় কোন দিন থেকে? ভারতের আর্থিক বছর শুরু হয় কোন দিন থেকে? অপশন বলছে 1 জানুয়ারি নাকি 1 জুন নাকি 1 এপ্রিল নাকি 1 মার্চ? পারবি? 1 এপ্রিল, তাই তো? দেখবি ব্যাংকিং সেক্টরের সাথে যারা যুক্ত তারা দেখবি মার্চ মাসটায় কিন্তু তাদের খুব চাপ থাকে। কেন না বিভিন্ন জায়গায় যে লোন দিয়েছে বা বিভিন্ন জায়গায় যে ট্রানজ্যাকশন হয়েছে সেগুলো কিন্তু সব মার্চ মাসের শেষের দিকে কিন্তু সব তাদের হিসাবটা পুরো করে ফ্রেশ করতে হবে। কেন শেষ করতে হবে না 1 এপ্রিল থেকে কি আবার নতুন করে একটা ইয়ার শুরু হয়ে যায়। এটা কিন্তু ধর আমাদের এমনি ক্যালেন্ডারের ফার্স্ট ইয়ার নয়, মাথায় রাখবি আর্থিক টাকা পয়সা লেনদেনের বছর শুরু হয় কোন দিন থেকে বা কোন মাস থেকে? এপ্রিল মাস থেকে, অর্থাৎ 1 এপ্রিল থেকে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, বিক্রম সেটের লেখা রচনা নয় বলেছে, ভালোভাবে শুনবি কিন্তু। হ্যাঁ, বিক্রম সেটের লেখা রচনা 9 কোনটি? অপশন বলছে এ সুইটেবল বয় নাকি 2 লিভস নাকি দ্য গোল্ডেন গেট নাকি দ্য ক্যালকাটা ক্রোমোজোম। আর একবার বলছি, বিক্রম সেটের লেখা রচনা 9, অপশন বলছে এ সুইটেবল বয় নাকি 2 লিভস নাকি দ্য গোল্ডেন গেট নাকি ক্যালকাটা ক্রোমোজোম। পারবি? ক্যালকাটা ক্রোমোজোম। এটা কে লিখেছে? অমিতাভ ঘোষ লিখেছিল। আর কি কি লিখেছিল সে? হাংরি টাইড লিখেছিল। আর কি লিখেছিল রে? দা গ্লাস প্যালেস। তাহলে অমিতাভ ঘোষের 3টে ভালো জিনিস ভালো ভালো রচনা রয়েছে, সেটা মাথায় রাখবি কি? একটা হচ্ছে দা কলকাতা ক্রোমোজোম, হাংরি টাইড, আর একটা কি? দা গ্লাস প্যালেস। আর বিক্রম সেটের কি কি? এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল। অর্থাৎ সুইটেবল বয় বললেও বিক্রম সেট, সুইটেবল গার্ল বললেও বিক্রম সেট। তাহলে এ সুইটেবল বয়, সুইটেবল গার্ল, 2 লিভস। আচ্ছা, 2 লিভস কি মাথায় রাখো? দেখ গার্লও যখন রয়েছে বয়ও যখন রয়েছে তাহলে কি দুজন হয়ে গেল, তাহলে দুজনে মিলে থাকছে। ঠিক আছে, তাহলে 2 লিভস কার? বিক্রম সেট। আর একটা কি তোর হচ্ছে অপশন ছিল গোল্ডেন গেট, তারপর হচ্ছে অ্যান্ড ইকুয়াল মিউজিক, তারপর হচ্ছে অ্যারিয়ন অ্যান্ড দ্য ডলফিন, এগুলো কিন্তু বিক্রম সেট। আরও বলেছি বিক্রম সেটে কি কি না তোর কি প্রথমটা বললাম রে? সুইটেবল বয়, তাই তো? হ্যাঁ, এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল, 2 লিভস, আর কি গোল্ডেন গেট, তারপরে হচ্ছে ইকুয়াল টু মিউজিক, আর হচ্ছে তোর অ্যারিয়ন
অ্যান্ড দ্য ডলফিন, এরকম অ্যারিয়ন ডলফিন এরকম একটা বিষয় আছে। হ্যাঁ, অ্যান ইকুয়াল মিউজিক, অ্যান ইকুয়াল মিউজিক, অ্যান ইকুয়াল মিউজিক আর অ্যারিয়ন অ্যান্ড ডলফিন, দ্য ডলফিন। হ্যাঁ, আচ্ছা নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরের চাবি বলা হয় কাকে? ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? অপশন বলছে কুইটো, নাকি জিব্রাল্টার, নাকি আটলান্টিক মহাসাগর, নাকি আইসল্যান্ড। তো কি পারবে? জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্যসাগরের চাবি। আচ্ছা কেন বলা হয়? আমরা যদি ম্যাপটা ভালোভাবে দেখি, দেখবো আফ্রিকা মহাদেশ এভাবে রয়েছে, তার ওপরেই রয়েছে কি ইউরোপ মহাদেশ, অর্থাৎ আফ্রিকা মহাদেশ, এদিকে আফ্রিকা মহাদেশ রয়েছে আর ওপর দিকে ইউরোপ মহাদেশ। এই যে দুটোর মাঝে যে খাঁজটা, এই খাঁজটাতে কি রয়েছে? ভূমধ্যসাগর হলো। আচ্ছা ভূমধ্যসাগর এই খাঁজটা কি পুরো একেবারে সেটে আছে, আর এই দিকে অর্থাৎ আটলান্টিক মহাসাগরের দিকে দেখবি ওই যে খাঁজটা আছে না, কাস্ট অঞ্চলের সময় স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট পড়েছিলাম না, স্ট্যালাকটাইট যেটা উপর থেকে এবার হচ্ছে, স্ট্যালাগমাইট এরকম হচ্ছে, তাই তো। আর প্রণালী মানে কি? একটা সংকীর্ণ জায়গা যেটা দুটো ভূখণ্ডকে পৃথক করে, সেটা তো প্রণালী। তাহলে ভূমধ্যসাগরীয় দেখবি বাম সাইডটায় একটু এভাবে কিছু একটা অংশ নিচের দিকে নেমেছে, আবার কিছু একটা অংশ উপর দিয়ে উঠেছে, দিয়ে মাঝখানে শুধু একটু গ্যাপ রয়ে গেছে। গ্যাপটা কি তো বলা হয় প্রণালী। ওই প্রণালীটা কি বলা হয়? জিব্রাল্টার প্রণালী। দেখ এই প্রণালীটা পুরো এই ভূমধ্যসাগরটাকে লক সিস্টেমের মধ্যে রাখছে না, বা চাবি দিয়ে রাখার মতো হচ্ছে না, তাই ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। আচ্ছা আমরা ওখানে পড়েছিলাম যে তোর সুয়েজ খাল কার কারকে যোগ করছে? এদিকে ভূমধ্যসাগর, এদিকে লোহিত সাগর। হলো, তাহলে কি কি এখানে পাচ্ছি? লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সুয়েজ খাল রয়েছে। আর জিব্রাল্টার প্রণালী বলুক বা ভূমধ্যসাগর বলুক, কার কার মধ্যে রয়েছে? ইউরোপ, উপরে আছে ইউরোপ মহাদেশ আর নিচে আছে আফ্রিকা মহাদেশ। হলো, ওই জিব্রাল্টার প্রণালীটা কি করছে না, ভূমধ্যসাগরকে চাবি দিয়ে রাখার মতো অবস্থায় রয়েছে বলে মনে করা হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলা হয় বা চাবি বলা হয়? জিব্রাল্টার প্রণালীকে। আচ্ছা কুইটোকে কি বলা হয়? কুইটো কিন্তু ইকুয়েডর দেশের মধ্যে রয়েছে। আচ্ছা কুইটোকে বলা হয় চির বসন্তর দেশ। চির বসন্তর দেশ বলা হয় কাকে? কুইটো শহরকে। হ্যাঁ, আচ্ছা আটলান্টিক মহাসাগরকে কি বলা হয়? হেরিং পুকুর। মাথায় রাখবি, আটলান্টিক মহাসাগরকে কি বলা হয়? হেরিং পুকুর। আমি বারবার আলোচনার সময় বলেছি যে আটলান্টিক মহাসাগরের আকৃতিটা ইংরেজি বর্ণমালার কার মতো? এস অক্ষরের মতো রয়েছে, তাই তো। দেখবি আটলান্টিক মহাসাগরটা এস অক্ষরের মতো কিন্তু রয়েছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আটলান্টিক মহাসাগরের আকৃতি ইংরেজি বর্ণমালার কার মতো? এস আসবে। আচ্ছা আর আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। আচ্ছা আগুনের দ্বীপ কেন বলা হয়? আচ্ছা আইসল্যান্ড বল, ডেনমার্ক, নরওয়ে এগুলো সব কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার দেশ বা উচ্চ অক্ষাংশের দেশ, মানে অনেকটা উপরে রয়েছে। ম্যাক্সিমাম সময় কি সব কিছু মানে বরফ ফরফে ভর্তি থাকে। ওখানে কিন্তু আগ্নেয়গিরিগুলো প্রচুর পরিমাণে রয়েছে। তাহলে কি আগ্নেয়গিরি থাকা মানে কি? অগ্নুদ্গম হবে, তাই তো। অগ্নুদ্গম হওয়ার জন্য মানে ম্যাক্সিমাম সময় কিন্তু অগ্নুদ্গম হয়ে থাকে। এই জন্য আইসল্যান্ডকে কি বলা হয় থাকে? আগুনের দ্বীপ। হলো, তাহলে আইসল্যান্ডকে বলবো আগুনের দ্বীপ, কুইটোকে বলবো চির বসন্তের শহর বলবো। আচ্ছা আর জিব্রাল্টার প্রণালীকে কি বলবো? ভূমধ্যসাগরের চাবি। আর একটা কি ছিল? আটলান্টিক মহাসাগর বলবো হেরিং পুকুর। মাথায় এবারে পুকুরের সাথে তুলনা করেছে আটলান্টিককে। হলো, আচ্ছা নেক্সট প্রশ্ন এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন, যে সোনপুর মেলা কোন রাজ্যে দেখা যায়? বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে কিন্তু পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন এসেই থাকে, সেখান থেকে দেখা হয়েছে যে সোনপুর মেলা কোন রাজ্যে দেখা যায়। অপশন বলছে ছত্তিশগড়, নাকি উত্তরপ্রদেশ, নাকি বিহার, নাকি পশ্চিমবঙ্গ। আচ্ছা তোমাদের আগে তো আমি দুটো হোমওয়ার্ক দিয়েছি, একটা হচ্ছে কি তোমার রায়চুর দোয়াব কোন কোন দুটি নদীর মধ্যবর্তীতে রয়েছে, আর একটা বলেছিলাম কি তোমার ভিটামিন সিটা দেহ সংরক্ষক খাদ্য না দেহ গঠনকারী খাদ্য। আর 3 নম্বর প্রশ্নটা হোমওয়ার্কটা হচ্ছে সোনপুর মেলা যেটা যে রাজ্যে দেখা যায় সেটা তোমরা আনসার লিখছো, তার মধ্যে যে 4টে অপশন রয়েছে অর্থাৎ ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ, এর মধ্যে যে 4টে হবে না, যে 3টা হবে না, তোমরা কিন্তু ওই 3টেরও কিন্তু কি কি ওই 3টা রাজ্যে কি কি মেলা দেখা যায় তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখবে। যত তোমরা লিখবে তত তোমাদের বেশি প্র্যাকটিস হবে। আচ্ছা আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।